স্যার, আমি চন্দননগর থেকে বলছি, কুণাল রায়। আচ্ছা, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? স্যার, আমি আমার সম্বন্ধে জানবো, তার আগে স্যারকে অসংখ্য প্রণাম জানাই। স্যার, আমি আপনার কাছে গেছিলাম 2015 সালে স্যার, কলকাতা চেম্বারে। তো আমি এখন ব্যাংকে চাকরি পেয়েছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আপনার কৃপাতে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাকি আলাপচারিতায় ডেফিনেটলি যেতে চাইবো, কিন্তু তার আগে আপনার চার্টটা এখানে প্রিপেয়ার হোক। তার আগে আপনার ডেটাগুলো একটু প্লিজ প্রোভাইড করুন। স্যার, আজকে আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাই, আচ্ছা। এবারে আপনার সঙ্গে একটু ছোট্ট আলাপচারিতায় আসি। স্যার তো একাধিক চার্ট অ্যানালিসিসের কথা বলেন এবং এটা বলেন যে আমার কাছে যারা আসেন আগে থেকে সমস্ত ডেটাগুলো কালেক্ট করে একটা ফাইল আপ করা হয় এবং স্যার একের পর এক বলে যান, প্রশ্ন করার প্রয়োজন পড়ে না, কন্টিনিউয়াসলি বলে যাওয়ার পরে যদি কিছু বাকি থাকে তখন সেই জাতক জাতিকা প্রশ্ন করতে পারেন। আপনি তো সরাসরি চেম্বার মিট করেছেন স্যারের সঙ্গে, এই ধরনের একদম একদম যা বলেছেন একদম ঠিক স্যার, একদম যা কথা বলে মানে কোনোটা বলার প্রয়োজনই হয় না স্যার। আপনি কিভাবে দেখেছিলেন? পয়েন্ট কথা বলেন। আপনি কিভাবে ওনাকে প্রেডিক্ট করতে দেখেছিলেন? আমি স্যার প্রথমেই আমার শখটাকে নিয়ে আলোচনা করতে স্টার্ট করে এবং স্যার যে কথাগুলো বলে সবগুলো আমার জীবনের সাথে মিলে যায়। তারপর আমার একটা দুটো কোয়ারি থাকে, সেটা আমি করেছি এবং স্যার সেটা সলিউশন করেছে। এবং স্যার বলে দিয়েছিলেন আমাকে এই সালের মধ্যে তোমার এই সেক্টরেই তোমার চাকরি হবে, অন্য সেক্টরে হতে পারে না। সেটাই হয়েছে, ওই সালেই হয়েছে। সেটাই হয়েছে। বাহ, খুব ভালো লাগলো। তোমার মতন প্রচুর আছেন যারা এরকম ঠিকঠাক গাইডেন্স পান না, ঠিকঠাক টাইম দেখে চার্ট অ্যানালাইজ করলে বলা যায় গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা, হলে পরে কোন সময় হবে সেটা স্পেসিফিক্যালি মেনশন করা যায়। অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। আজ শুরুতেই ভাবছিলাম যে কোনো একটা পজিটিভ ভীষণ রকমের এনার্জেটিক অনুষ্ঠানের মধ্যে বা শুরুতে বলা ভালো কোনো নেগেটিভ এক্সাম্পল দেওয়া যায় কিনা, কারণ সেটাকে কনভার্ট কিভাবে করা যায় সেটা বোধহয় একটা দৃষ্টান্ত স্বরূপ এই অনুষ্ঠানের মেন ইউএসপি বলতে গেলে। ধরুন আমাদের আশেপাশে অনেক কিছু কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স দেখা যায়, ঘটনাবলী দেখা যায়। ধরুন ম্যাসাজ পার্লার, জানি সেখানে কি হয়, কি প্রয়োজনে, তার আড়ালে কি হয় এটা কিন্তু মাঝে মধ্যেই সংবাদে প্রকাশ হয়। সামনে একটা, পিছনে একটা। এর সাথে সাম্প্রতিক খবরে প্রকাশ ফিজিওথেরাপি, যেটা কিনা একদম সুস্থতার পথে হাঁটার ক্ষেত্রে ভীষণ রকমের সহায়ক একটা হতে পারে ফিজিক্যালি, তার আড়ালেও সেই আদিম প্রবৃত্তিমূলক কিছু তো আমরা কি ধারণা করে ফেলছি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো তার আড়ালে ওই ধরনের কাজগুলো আমরা ইন জেনারেল ভেবে ফেলছি। আমি এবারে আসছি মেন পয়েন্ট, অ্যাস্ট্রোলজি। এক একটা প্রতিষ্ঠানগতভাবে এক একজন ব্যক্তিত্ব নিয়ে এগিয়ে চলেন তাদের সার্ভিসের ক্ষেত্রে। এই অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর বাসু, যার সেই সার্ভিসের স্বীকৃতি কোথাও একটা আইএসওর মতো প্রতিষ্ঠান সার্টিফাই করেছে, 9001-2015 এই বিশেষ শিরোপা তাকে দিয়েছে। তিনি তার সার্ভিস নিয়ে একটা প্রতিষ্ঠানগতভাবে পরিষেবা নিয়ে রয়েছে। আমাদের ওই জেনারেল ধারণায় কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস নিয়ে আঙুল তুলে দিই। ইন জেনারেল বলে কি কিছু হয়? টুকরো টুকরো খবরে প্রকাশ ঘটনাবলীগুলো সার্বিকভাবে সবার ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে? বোধ হয়। আর ঠিক সেই জায়গাতেই ভীষণ রকমের ভাবে বিজ্ঞান, তার সাথে যুক্তি, তার সাথে অ্যাস্ট্রোলজি কিভাবে ব্যাখ্যা করেন, সেই এডুকেটেড পার্সোনালিটির কাছেই আবারও যেতে হবে। কিভাবে সেই কনভার্সনটা আমাদের সামনে বেরিয়ে আসতে পারে সেটা জানার লক্ষ্যেই স্বাগত জানাতে হবে স্টুডিওতে থাকে প্রফেসর ডক্টর বাসু, আমাদের সকলের প্রিয় স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। এক্সেপশন ব্রেকস দ্য রুল, কিন্তু দেখতে হবে তার আগে যে আদৌ এটা এক্সেপশন নাকি জেনারেল। আমরা সাধারণ যেভাবে যে পথে হাঁটি সেটা কি আদৌ রেকমেন্ডেড? আসল সত্যটাকে আমরা এক্সেপশন বলছি, এগুলো ভাবার বিষয়।
সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা সাধারণভাবে যা বিচার করি বা যা বিচার করতে যে পদ্ধতিতে উই আর অ্যাকাস্টামড উইথ, অভ্যস্ত, সেই পদ্ধতিটা কি কতটা কমপ্লিট বলবো আমি ভুল বা ঠিক বলার থেকে বলবো কতটা কমপ্লিট, কতটা স্বয়ং সম্পূর্ণ, এটা ভাবার বিষয়। যখনই কোনো সাবজেক্টের আমরা একটু ডেপথে ঢুকতে চাই তখন সাধারণ মানুষ সেটার অতটা ডেপথে না ঢোকার জন্য উপরে উপরে একটা ধারণা করে নিয়ে থাকে, যেটা কিনা কমপ্লিট হয় না। বিশেষজ্ঞের কাজ হচ্ছে সাধারণ মানুষকে তো গাইড করা। সেই গাইডেন্সটা করার জন্যে যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞতা বা সেই নলেজ লেভেলটা সেই জায়গায় নিয়ে এলে তাহলে কিন্তু সাধারণকে পরিষেবা দেওয়া যায়, অর্থাৎ সেই স্পেশালিস্টদের দায়িত্ব সেটা থেকে যায় সাধারণভাবে না দেখে সাবজেক্টটাকে তার ডেপথে ঢোকা। সায়েন্টিস্ট প্রচুর 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 অবদান রেখে গেছে আমাদের পৃথিবীর বুকে, যিনি ছাড়া আমরা বেশ কিছু ভ্রান্ত ধারণা ছিল বিজ্ঞানের দুনিয়াতে বলুন, বা যেটা কিনা আমাদের পরবর্তী বৈজ্ঞানিকদের হেল্প করেছে। স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত যে এস্টাবলিশ থিওরি ছিল ব্ল্যাক হোল সবকিছু অ্যাবজর্ব করে নেয়, তিনি প্রথম বৈজ্ঞানিক যিনি বললেন যে না, ব্ল্যাক হোলও এমিট করে, রেডিয়েশন এমিট করে। তার চার্ট নিয়েই, তার অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে তার চার্ট কি বলছে, এবং তার চার্ট দেখলে বোঝা যাবে যে আমি যে প্রসেসটা ফলো করি বা যেটা করা উচিত, ডিভিশনাল চার্ট, অর্থাৎ একজনের জন্য একটা দুটো চার্ট নয়, নাম্বার অফ চার্ট স্টাডি করা উচিত। সেই নিয়েই এই সপ্তাহব্যাপী বিভিন্ন এপিসোড করব, কারণ তার জীবন একটা এপিসোডে বলা সম্ভব নয়, আমি পারবো না। তার বিভিন্ন দিক আছে, তার সায়েন্টিফিক ইনভেনশন, তার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, তার দুরারোগ্য ব্যাধি, এই সমস্ত নিয়ে কেন ঘটছে, তিনি কেন সায়েন্টিস্ট হলেন, কোন সময়তে তার এই ব্যাধি শুরু হলো, সেইটা। কারণ তিনি প্রথম জীবনে আমরা যদি একটু দেখে নিই, খুব ভালো সাধারণের মতোই জীবন শুরু করেছিলেন, সাধারণ আর পাঁচটা মানুষের মতো। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, হতে হতে, এবং তার তখন সমস্ত সব দিক সাংসারিক জীবনে যা সুখ দরকার তিনি উপভোগ করছিলেন। হঠাৎ করে তার দুরারোগ্য ব্যাধি তাকে ঘিরে ধরল। আজকে আমরা সত্যিকারের যদি আমরা শাস্ত্র যা বলে এবং সেটা যদি বিজ্ঞানের আলোয় দেখতে পাই, জ্যোতিষশাস্ত্রকে, তাহলে বিচার করা যাবে যে সময় তিনি এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন, সেই সময়টা তার জন্য কতটা ছিল, এবং তিনি এই সময়তেই এই ব্যাধিতে আক্রান্ত হবেন। তো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। শুধুমাত্র একটা চার্ট, তার চার্ট অনুযায়ী আমি আবার প্রমাণ করব বিভিন্ন এপিসোডে যে শুধুমাত্র D1 দেখলে তার সম্বন্ধে এগুলো বলাই যাবে না, ইনফ্যাক্ট শুরুটাই করা যাবে না। তার D1 চার্টে যদি দেখা যায় তাহলে তিনি সায়েন্টিস্ট তো দূরের কথা, তিনি বিজ্ঞান নিয়েই তার পড়া উচিত না, যে কোনো অ্যাস্ট্রোলজার এই সিদ্ধান্ত উপনীত হবেন। যে জায়গাটায় আপনি বারে বারে একাধিক চার্ট অ্যানালিসিসের কথা বলেন, সেখানে অনলি শুধু D1 চার্ট দেখে এই জাতক সম্পর্কে কোনো ধারণাই আসবে না, তার কাজটা এতটাই বিস্তার লাভ করেছে পরবর্তীকালে, সেটা D1 ধরাই পড়ছে না। একদমই, তার কারণ D1 তা আমি শুরু করছি একটু আধটু বলে সাধারণভাবে, যেহেতু আজকের ডিসকাশনটা আমার সাধারণ ডিসকাশন হবে, পরে স্পেসিফিক্যালি এক একটা এপিসোড নিয়ে আমি তুলে ধরবো তার কোন ডিভিশনাল চার্টটা তার জীবনের কোন ঘটনার জন্য দায়ী। শুধু D1 দেখলে সেটা বলা সম্ভব নয়। শুরু করবো এটা দিয়ে, তার D1 তার তুলা লগ্ন,
তুলা লগ্নে আমরা জানি যে এমনিতে যোগকারক গ্রহ শনি, খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। আর শনি পিএইচডি করায়। শনি যে সমস্ত জাতকের শনি খুব ভালো, শনি সাপোর্টিভ, তার ক্ষেত্রে পিএইচডি তিনি করতে পারেন। সেই শনি নিচস্থ এবং বক্রী, কি বলবেন? যে যোগকারক গ্রহের শনি নিচস্থ, বক্রী এবং সে মঙ্গলের সঙ্গে যুক্ত, শনি মঙ্গলের বীজ যোগ, তাহলে এই জাতকের তো বিজ্ঞান নিয়ে পড়লে ডুবে যাবে, ভরাডুবি হয়ে যাবে। এই সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে। আলোচনা চলতে থাকবে। কেউ কি ফোনে আছে? ডেফিনেটলি খুব মনোমুগ্ধকর আলোচনা, এটা বলতেই হয়। হ্যাঁ, আপনাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার স্যার, আমি চন্দ্রনগর থেকে বলছি, কুণাল রায়। আচ্ছা, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? স্যার, আমি আমার সম্বন্ধে জানবো, তার আগে স্যারকে অসংখ্য প্রণাম জানাই। স্যার, আমি আপনার কাছে গেছিলাম 2015 সালে স্যার, কলকাতা চেম্বারে। তো আমি এখন ব্যাংকে চাকরি পেয়েছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আপনার কৃপাতে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাকি আলাপচারিতায় ডেফিনেটলি যেতে চাইবো, কিন্তু তার আগে আপনার চার্টটা এখানে প্রিপেয়ার হোক। তার আগে আপনার ডেটাগুলো একটু প্লিজ প্রোভাইড করুন। স্যার, আজকে আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাই? আচ্ছা। ওকে, ভাইয়েরই দিন। হ্যাঁ স্যার, 26 ফেব্রুয়ারি 1994। ওকে, 26 ফেব্রুয়ারি 94। টাইম দুপুর 3:31 বহরমপুর। 3:31 বহরমপুর। এবারে আপনার সঙ্গে একটু ছোট্ট আলাপচারিতায় আসি। স্যার তো একাধিক চার্ট অ্যানালিসিসের কথা বলেন এবং এটা বলেন যে আমার কাছে যারা আসেন আগে থেকে সমস্ত ডেটাগুলো কালেক্ট করে একটা ফাইল আপ করা হয় এবং স্যার একের পর এক বলে যান, প্রশ্ন করার প্রয়োজন পড়ে না, কন্টিনিউয়াসলি বলে যাওয়ার পরে যদি কিছু বাকি থাকে তখন সেই জাতক জাতিকা প্রশ্ন করতে পারেন। আপনি তো সরাসরি চেম্বার মিট করেছেন স্যারের সঙ্গে, এই ধরনের একদম যা বলেছেন একদম ঠিক। স্যার একদম যা কথা বলে মানে কোনটা বলার প্রয়োজনই হয় না। আপনি কিভাবে দেখেছিলেন? কথা বলেন, আপনি কিভাবে ওনাকে প্রেডিক্ট করতে দেখেছিলেন? আমি স্যার প্রথমে আমার ছকটাকে নিয়ে আলোচনা করতে স্টার্ট করে এবং স্যার যে কথাগুলো বলে সবগুলো আমার জীবনের সাথে মিলে যায়। তারপর আমার একটা দুটো কোয়ারি থাকে, সেটা আমি করেছি এবং স্যার সেটা সলিউশন করেছে। এবং স্যার বলে দিয়েছিলেন আমাকে এই সালের মধ্যে তোমার এই সেক্টরেই তোমার চাকরি হবে, অন্য সেক্টরে হতে পারে না। তো সেটাই হয়েছে, ওই সালেই হয়েছে। সেটাই হয়েছে। বাহ, খুব ভালো লাগলো। তোমার মতন প্রচুর আছেন যারা এরকম ঠিকঠাক গাইডেন্স পান না, ঠিকঠাক টাইম দেখে চার্ট অ্যানালাইজ করলে বলা যায় গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা, হলে পরে কোন সময় হবে সেটা স্পেসিফিক্যালি মেনশন করা যায়। সত্যিকারের রিয়েল অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার এটাই করেন, তার কারণ ওটাই জেনারেল নিয়ে পড়ে থাকেন না, তারা স্পেসিফিক্যালি ঢুকতে গেলেই ডেপথে ঢুকতে হবে। তখন যেটা এক্সেপশন ব্রেকস দ্য রুল, সেটা এক্সেপশনই নয়, রুল তো ব্রেক করবেই, কারণ এক্সেপশন ওটাই জেনারেল হওয়া উচিত, ওটাই এই ডেপথে যাওয়া উচিত। তো সেইখানে এভাবে দেখতে হলে সময় নিয়ে দেখলে সেটা ঘাটতি থেকে যায়। ভালো লাগলো, কনগ্রাচুলেশন অ্যাগেন তোমাকে। থ্যাংক ইউ স্যার, আপনার জন্যই সবকিছু স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি বিজ্ঞান আছে সবকিছু, বিজ্ঞান আমরা পড়ি, সেখান থেকেই আমাদের যে গাইডেন্সটা পাই, সেটাই আমার নলেজটা আমি শেয়ার করি, সেটা একটা কাজে লাগে, পরিষেবার রূপ দিই। ঠিক আছে, আইও তো তোমার একটা বলি ভাইয়ের, আমি প্রথমেই বলি, তুমি কি ভাইয়ের পড়াশোনা হায়ার স্টাডি নিয়ে প্রথম একটা প্রশ্ন থাকবে তোমার অবশ্যই? হ্যাঁ স্যার, পড়াশোনা হায়ার স্টাডি নিয়ে আর স্যার অনেক পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনোটাতেই হচ্ছে না। হ্যাঁ, একটা বলি, দেখো তোমার ভাইয়ের কর্কট লগ্ন, বুঝতে পেরেছো? হ্যাঁ, জানো তো তোমার ভাইয়ের কর্কট লগ্ন? হ্যাঁ, আচ্ছা, কর্কট লগ্নে আমরা যা দেখতে পাচ্ছি তোমার যে পঞ্চমপতি এবং চতুর্থপতি, যে পড়াশোনার জায়গাটায় বলি, চতুর্থে বৃহস্পতি আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো এখানে কর্কট লগ্নের পঞ্চমের জায়গাতে D1-এতে রাহু বসে আছে। হ্যাঁ, এই জায়গায় একটা জেনারেল তোমার ইয়ে থাকবে, একটা ডিস্টারবেন্স থাকবে, এবং কর্কট লগ্নের জন্য বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? সেই বৃহস্পতি ভাব চার্টে দেখাচ্ছে সেই বৃহস্পতি এবং রাহু এক জায়গায় ফল দিচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এই জায়গাটা কিন্তু একটা জেনারেল হায়ার স্টাডি বলো এবং সেই যা নিয়ে পড়াশোনা করো সেটা নিয়ে পরবর্তীকালে কাজে লাগাতে গেলে একটা জেনারেল ডিসরাপশন থেকে যাচ্ছে, যেটা কিনা D1-ও ধরা পড়ছে না, লগ্ন ধরা পড়ছে না, ভাব চার্টে ধরা পড়ছে, বুঝতে পেরেছো? তো তোমার স্পেসিফিক প্রশ্নটা কি ভাই? চাকরি প্রশ্নটা হচ্ছে যে ভাই কোন লাইনের দিকে সরকারি চাকরি পরীক্ষা দেবে, আর ও এই মুহূর্তে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে। আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, পড়াশোনা করছে, অতিরিক্ত ডিপ্রেশন, তো সেখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ, এটা অতিরিক্ত ডিপ্রেশনের কারণটা হচ্ছে মেনলি তোমার লগ্ন, হায়ের যে লগ্নপতি, হ্যাঁ লগ্নপতি চন্দ্র, সেই চন্দ্রের মেন কারণ, সেই চন্দ্র ফিফথে আছে, যেটা বারবার বলেছিলাম যে চন্দ্র রবি বন্ধু গ্রহ, কিন্তু চন্দ্র সিংহেতে ভালো ফল দেয় না, বুঝতে পেরেছো?
চন্দ্র সিংহেতে ভালো ফল দেয় না। তোমার ভাইয়ের চন্দ্র কিন্তু সিংহতে বসে আছে, হ্যাঁ, চন্দ্র সিংহতে বসে আছে এবং সেটা শুক্রের নক্ষত্রে। তো কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু ভালো নয়। তো এই কারণে, আর অন্যান্য চারও দেখলাম চন্দ্রের অবস্থা ভালো নয়, আর এখন টাইমটা হয়তো সাপোর্ট করছে না তার জন্য এই জায়গাতে। বাট জেনারেলি বলবো তোমার ভাইয়ের জন্য মেনলি আরেকটা ব্যাপার আছে যে রবি, যেটা আমাদের ইয়ে করায় চাকরি বাকরি দেওয়ার জন্য একটা ডিরেক্ট বা ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন থাকে, সেই রবির সঙ্গে শুক্র একসঙ্গে বসে আছে। শুক্র, শনি, বুধ এবং রবি এই জায়গাতে D1-এ বসে আছে। ভাবচাটেতেও দেখছি সেই শুক্র, শনি, বুধ এবং মঙ্গল এক জায়গায় থাকছে। তো এই জায়গাটা একটা দারিদ্র যোগ তৈরি করেছে, বুঝতে পারো। শুক্র শুভ নয় তোমার ভাইয়ের জন্য, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে বলবো যে একটুখানি আসতে হবে, না হলে কিন্তু সরকারি চাকরি কোন ক্ষেত্র কেন পাওয়াটা মুশকিল হয়ে যাবে। একটু আমি টাইমটা দেখে নিই কর্কট লগ্নের জন্য সমুদ্র মঙ্গল। আমি টাইমটা একটু দেখে নিই, হ্যাঁ। টাইমটা যদি দেখা যায় তাতে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের এখন সময়টা 2016, 17 চন্দ্র, ঠিক আছে। তো চন্দ্র এবং বুধ সময়টা এখন সাপোর্টিভ কিন্তু নেই, বুঝতে পেরেছো, সময়টা সাপোর্টিভ নেই। এবং সেটা বলবো 2019 কেন 2021-এর আগে আমি জেনারেল টাইম পাচ্ছি না। 2021 জুনের আগে সময়টা আসছে না সাপোর্টে, বুঝতে পেরেছো। তো পড়াশোনা করতে হবে, তার মধ্যে হবে 2021-এর মধ্যে হতে পারে, কিন্তু আমাকে 4টা ডিটেল স্টাডি করতে হবে এবং কি লাগবে প্রতিকার তো অবশ্যই লাগবে, বুঝতে পেরেছো, নাহলে কিন্তু প্রবলেম। সাথে থাকুন কুণাল, কারণ স্যারের ওয়েটা তো আপনি জানেন ডেফিনেটলি, এবং এই শর্ট টাইমে যে প্রেডিকশনটা আপনি এক্সপেক্ট করছিলেন তার সত্ত্বেও আমি এর মধ্যে 4খানা চার্ট দেখে নিয়েছি এর মধ্যে, না হলে সময়টা লাগবে কেন, আমি দুম করে একটা কথা বলে দিলে হবে না। তো আমি দায়িত্ব নিয়ে যখন বলছি 4খানা চার্ট এবং ডিএপি দেখলাম এর মধ্যেই, সুতরাং কমপ্লিট বলতে গেলে তো অনেক সময় লাগে। তো আজকে ফোনে কি আছেন নাকি আমি একটু বলবো, ফোনে চলে আসবেন, আমরা এগিয়ে যাই। যে জায়গাটা বিশ্ববরণ্য এই ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোকপাত পাচ্ছি, তার শারীরিক অবস্থাটাও আমাদেরকে ভীষণভাবে নজর কাড়ে। যে অল্প বয়সে তিনি ওই বিরল রোগের শিকার হয়েছিলেন, সেই জায়গা থেকে তার বেঁচে থাকাটাই একটা মানে লং টাইম তো নয়, খুব শর্ট পিরিয়ডের জন্য বেঁচে থাকার একটা কোনো ডক্টরি সাজেশন ছিল, কিন্তু তিনি ভেরি লং টাইম এক্সিস্ট করলেন। আসলে সেটা তার থেকে আগে এটাও কিন্তু একটা বিস্ময়কর। হ্যাঁ, রবির দশায় জন্ম হয়েছিল স্টিফেন হকিং। রবির দশায় জন্ম হলো, তারপরে যা পরপর দেখা গেল তিনি তারপরে পেয়েছিলেন চন্দ্র, তারপরে মঙ্গল দশায় এসেছিল, তারপরে মঙ্গলের পর এসেছিল বৃহস্পতি, রাহু, তারপরে বৃহস্পতি, তারপরে শনি। তো মঙ্গল এবং রাহুর ঠিক ট্রানজিশন পিরিয়ডে এবং কোনো একটা ডিএবিতে আমি দেখেছি ওই সময় যখন উনি মাঝ বয়সে ছিলেন, তো প্রথম জীবনে রোগটা হয়নি, তার যে রোগটার নাম ছিল অ্যাকচুয়ালি অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস এটা কি করে, আমাদের যে নিউরাল নেটওয়ার্কটাকে, আমাদের শরীরের মধ্যে নিউরাল নেটওয়ার্ক কাজ করে, এটাকে আস্তে আস্তে আইডল করে দেয়, শিথিল করে দেয়, যার ফলে আস্তে আস্তে একজন প্যারালাইজ হয়ে যায়। তো তাকে তার দেশ, অর্থাৎ আমাদের সারা বিশ্বের জন্যে সেই দেশ সে দায়িত্ব নিয়েছিলেন তাকে বেঁচে থাকেন। সমস্ত শরীর অলস, তার এই ব্রেনটাকে সচল রাখা হয়েছিল যাতে তিনি একের পর এক ইনভেনশন চালিয়ে যেতে পারেন। এই শারীরিক অবস্থার মধ্যেই কিন্তু তার একের পর এক চলেছে। হ্যাঁ, তো ফোনটা নিয়ে আরো কিছু কথা বলবো। কে আছেন আমাদের পরের বন্ধু? নমস্কার নেবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলবেন। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন আপনি। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। হ্যাঁ, তার সম্পর্কে জানবেন? আমি হাজবেন্ডের সঙ্গে জানতে চাই। টিভির আওয়াজ বন্ধ করুন, না হলে লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। টিভির আওয়াজ মিউট না করলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউট করেছি। এবার বলুন, হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ, এগুলো বলুন। হাজবেন্ডের নাম প্রদীপ পাল। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলবেন ডেট অফ বার্থ হাজবেন্ডের। 8 এপ্রিল 1960, বিকেল 5:55। কত? 8 এপ্রিল 1960। 8 এপ্রিল। আর বিকেল 5:55 কোথায় জন্ম?
কলকাতায় ছিল। 1960 কলকাতা জানি। হুম হুম 55 ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল তো। শুক্রবার ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্পেসিফিক কোশ্চেন করুন, সময় বেশি নেই না। হেলথ আর প্রপার্টি সম্বন্ধে একটু জানতে চাই। কি শুনতে পাচ্ছি? হেলথ অ্যান্ড প্রপার্টি। হেলথ অ্যান্ড প্রপার্টি। হেলথ অ্যাকচুয়ালি তার জন্মসূত্রেই লগ্নে রাহু বসে আছে D1-এ, কন্যা লগ্ন, বুঝতে পেরেছেন? কন্যা লগ্নের আমরা 6 জায়গা থেকে মেইনলি ডিজিজটা দেখে থাকি। এই 6 জায়গাতে বুধ এবং মঙ্গল বসে আছে। কন্যা লগ্নের যদি সব থেকে, আমি বহুবার বলেছি, যদি কোনো লগ্ন, কোনো শুভ কোনো গ্রহ যদি সব থেকে অশুভ থেকে থাকে, সেটা হলো মঙ্গল। এই কন্যা লগ্নের লগ্নপতি লগ্নের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে এবং লগ্নপতি বুধের সঙ্গে মঙ্গল বসে আছে, অর্থাৎ এই জায়গাটা কোরাপ্ট করে দিচ্ছে। তার হেলথ বলতে জেনারেশন হবে, স্কিনের ডিজিজ হবে এবং নার্ভাস সিস্টেমে একটা সমস্যা হবে। হ্যাঁ, তো কি ধরনের ডিজিজ ভুগছেন এখন? উনি অনেকটা সমস্যা ভুগছেন। নার্ভাস সিস্টেমে, আলটিমেটলি নার্ভাস সিস্টেমটা ওনার কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করবে না, কোনোভাবে ওর নার্ভে একটা সমস্যা থাকবেই, যেখান থেকে ওনার বিভিন্ন অর্গানগুলো, বিশেষ করে লোয়ার পার্ট কাজ করবে না, বা মাথাতেও কিন্তু কিছু সব মাথা যন্ত্রণা, এই ধরনের কিছু হেডেক এগুলো হতে পারে। এইটা আছে, হ্যাঁ থাকবেই। তো এইখানে কিন্তু আমি বলবো ডাক্তারের কাছে অবশ্যই কনসাল্ট করতে হবে। বাদ বাকি আমার কাছে এলে তবে আমি বলে দেবো, অবশ্যই রেমেডি নিলে আমরা জানি হেলথও আমাদের অনেক বেশি ইমপ্রুভ করে। কোনো সময় 40% করে, কোনো সময় 80% করে। বাকি আমি বলে দিই এত পার্সেন্ট করবে, বাকি ডাক্তারের হাতে, ঠিক আছে? প্রপার্টি সম্বন্ধে একটু জানতে চাই। প্রপার্টি সম্বন্ধে অ্যাকচুয়ালি প্রপার্টি 4তে দেখতে পাচ্ছি 9-এ বৃহস্পতি কোথাতে আছে দেখে নি একটু। বৃহস্পতির সঙ্গে শনি বসে আছে। কন্যা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি খুব একটা ভালো নয়, কিন্তু বৃহস্পতি 4তে শনির সঙ্গে বসে আছে। পুরনো প্রপার্টি পেতে প্রবলেম হবে। পুরনো প্রপার্টি, হ্যালো, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার যে সমস্যাটা আছে, পুরনো প্রপার্টি, এখানে লিগাল প্রবলেম থাকবে, ওটা অ্যাকোয়ার করতে হয়তো ওনার আছে, কিন্তু ওটা হস্তান্তর মানে ড্রেন আউট হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকম লিগাল প্রবলেমেতে উনি সম্মুখীন হবেন। তো এইখানেও কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি যেখানে কাজ করে, দেখতে হবে করা যায় কিনা। তো তাহলে আমরা যে প্রতিকার নিতে পারি তো অবশ্যই কাজ করে। স্টিফেন হকিংয়ের যেটা বলছিলাম, তো তার ক্ষেত্রে এক একটা ঘটনা, তিনি কেন একজন বড় সায়েন্টিস্ট হয়ে উঠতে পারলেন, তার এই ডিজিজ, যে ডিজিজকে প্যারালাইজ করে দিল, এই ডিজিজের কারণটা কি, কখন হলো এই ডিজিজটা, আমরা যদি দশা অন্তর্দশা ঠিকঠাক দেখে থাকি এবং কোন চার্টটাকে সেখানে আমরা মেন ইম্পর্টেন্স দেবো। হ্যাঁ, সবসময় D1 থেকে আমরা ডিএপি দেখবো তা তো নয়। অনেকে তো অ্যাসপেক্টটাই ভুল লাগে। আমি প্রশ্ন করতে পারি, অ্যাসপেক্ট আপনারা কোত্থেকে দেখেন? দৃষ্টি লোকে D1 থেকে দেখে, কিন্তু আমি যদি বলি যেখানে ভাব চাটে গ্রহ একটা ভাবের ফল দিচ্ছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, ভাবের দৃষ্টি নাকি স্থানের দৃষ্টি? স্থান আর ভাব এক নয়। তাহলে যখনই ভাবের দৃষ্টির বিচারে আমি না ভাববো, ওই স্থানের ব্যাপারটা কনস্ট্যান্ট করে যদি D1 শিখেছি, ওটা দিয়ে দেখবো, সেই ক্ষেত্রে কিন্তু ডিএপি ম্যাচ করবে না। আমি প্রচুর এক্সাম্পল দিতে পারি। ডিএপি আমাদের অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো ঘটনা কখন ট্রিগার করছে, সেই ইভেন্টটা সেটা দেখা। তো যখনই আমি কোনো গ্রহের দৃষ্টি সেখানে খুব ইম্পর্টেন্ট, তার ভাব টাপগুলো দেখতে হবে, তাই অনুযায়ী তার আমার ডিএপিটা দেখবো। তো এইখানে প্রচুর সূক্ষ্ম ব্যাপার আছে, যেগুলো কিনা আমরা বলি বেশি ইম্পর্টেন্ট। সেটা যখন গুরুত্বহীন হয়ে যায়, তখনই বিচার ভুল হয়ে যায়। এই স্টিফেন হকিং, এনার চার্ট নিয়ে বলতে গেলে এই সপ্তাহটা আমি শুরু করলাম যে ডেডিকেট করব। আবারও বলছি, দেখতে থাকবেন, কারণ এনার চার্ট সম্বন্ধে বলতে গেলে, এনার জীবনের বিভিন্ন ঘটনা বলতে গেলে আমার পক্ষে একটা এপিসোডে কমপ্লিট করা কিন্তু সম্ভব নয়। কারণ এরকম একটা বিশ্ববরেণ্য সায়েন্টিস্ট, তার কথা আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট। আর চার্ট যদি আমরা জ্যোতিষের আলোতে দেখি, যে ফিল্ডে আছেন না কেন, সেই ফিল্ডের আলোতে দেখলে অনেক বলবো আমরা। ডেফিনেটলি কন্টিনিউ থাকবে এইভাবে, কারণ আর ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো তো আপনারা জানেনই, লিখে নিয়েছেন। প্রয়োজন মনে করলে স্যারের সঙ্গে সময় থাকতে যোগাযোগ করে নেবেন, এই ততটা মাথায় রাখবেন। আজকে আমাদের মাথায় রাখতে হচ্ছে সময় শেষ, কাজেই বিদায় নিতে হবে। নমস্কার।